আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। দেখো, তোমাদের প্রথম সময় পরীক্ষা তোমাদের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক সেরকম করে তোমাদের যে মিড টার্ম পরীক্ষাটা আছে, মিড টার্ম পরীক্ষাটাও বাড়িতে নেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। সো মিড টার্ম পরীক্ষার জন্য তোমাদের যে বিজ্ঞানের সিলেবাস, অ্যাকচুয়ালি এই বিজ্ঞানের সিলেবাসটা সাধারণত তোমাদের করানো হয়নি। যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, সিলেবাসের সাধারণত দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে অধ্যায় 8 এবং অধ্যায় 9। তাহলে এখন দেখো অধ্যায় 8 যেটা আছে, এই অধ্যায় 8টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া অধ্যায় 8 এর চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন দেখো এই রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটার প্রথম কিছু অংশ সাধারণত আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে তোমরা একটু দেখবে আমার এই ভিডিওটা। তাহলে আমি শুরু করতেছি। তাহলে দেখো, আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতীক, সংকেত, যোজনী, গাঠনিক সংকেত, আণবিক সংকেত লেখার নিয়ম, রাসায়নিক সমীকরণ ও লেখার নিয়ম, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, ধাতু অধাতু যৌগমূলক রাসায়নিক বিক্রিয়া, তাপ শক্তি রূপান্তর। তাহলে এই কয়টা টপিক নিয়ে আমরা সাধারণত আলোচনা করব। তো লিসেন, একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে। তাহলে প্রথমে দেখো আমরা প্রতীক নিয়ে আলোচনা করব। মূলত দেখো আমাদের সাধারণত প্রকৃতিতে যে সকল পদার্থগুলো পাওয়া যায়, এই পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌলিক পদার্থ এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়েছে। এখন এই 118টি মৌলিক পদার্থগুলোকে সাধারণত আমরা একটা প্রকাশ করি। কিভাবে প্রকাশ করি? দেখো, এই মৌলিক পদার্থগুলোর একটা পূর্ণ নাম আছে। এটা ইংরেজি নাম অথবা ল্যাটিন ভাষা বা ইংরেজি ভাষা থেকে এই নামটা সাধারণত নেওয়া হয়। এদের যে ইংরেজি এবং ল্যাটিন যে ভাষা, এই ভাষার সম্পূর্ণ নামটা থেকে নামের কিছু অংশ, প্রথম অক্ষর বা প্রথম দুইটা অক্ষর নিয়ে সাধারণত মৌলটাকে প্রকাশ করা হয়। আর এটাই হচ্ছে ওই মৌলের প্রতীক। অর্থাৎ কোন মৌলের সম্পূর্ণ নামকে সংক্ষেপে প্রকাশের রূপকে বলা হচ্ছে তার প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে এটা হচ্ছে ইংরেজি নাম। যদি আমরা সম্পূর্ণটা লিখি তাহলে এভাবে লিখতে হয় হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সম্পূর্ণ নামটা আমরা না লিখে একে শুধুমাত্র তার একটা অক্ষর দ্বারা আমরা প্রকাশ করব, আর সেটা হচ্ছে এইচ। এইচ দ্বারা সাধারণত হাইড্রোজেনকে প্রকাশ করা হচ্ছে। তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। আবার অক্সিজেন, অক্সিজেন এটা হচ্ছে এর ইংরেজি পুরো নাম। এই পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটাকে সাধারণত বলা হচ্ছে প্রতীক। কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে তার প্রতীক। তাহলে অক্সিজেন পুরো নাম, এই পুরো নামটা না লিখে আমরা কি লিখব? এর শুধুমাত্র প্রথম যে অক্ষরটা আছে সেটা, অর্থাৎ ও। তাহলে এই ওটা হচ্ছে অক্সিজেনের প্রতীক, এইটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এখানে আমি বললাম যে এই নামগুলো নেওয়া হয় সাধারণত ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে অথবা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে। তাহলে এখন এগুলো তো ইংরেজি ভাষা গেল, এখন ল্যাটিন ভাষা কিছু আছে। যেমন হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়াম একে প্রকাশ করা হয় কে দ্বারা, কেতে বলা হয় পটাশিয়াম। আমরা উচ্চারণ করতেছি পটাশিয়াম, তাহলে এখানে পি নেওয়ার কথা ছিল, কিন্তু একে প্রকাশ করা হয় কে দ্বারা। তাহলে কে কেন লেখা হলো? কারণ এখানে কে হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ ক্যালিয়াম। ক্যালিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কে, আর কেটাকে মানে কে হচ্ছে পটাশিয়ামের সংক্ষিপ্ত রূপ। আবার এরকম আছে লেড, লেড আছে, লেডকে লেড একে প্রকাশ করা হয় পিবি দ্বারা। একে বলা হয় প্লাম্বাম, ল্যাটিন নাম কি প্লাম্বাম, তো সেটা থেকে সংক্ষেপে প্রকাশ করা হয় পিবি দ্বারা। ঠিক আছে? তারপরে এরকম আরেকটা আছে সোডিয়াম, 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 সোডিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, নাট্রিয়াম। তাহলে এই নাট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। উচ্চারণ করতেছি আমরা সোডিয়াম, কিন্তু সোডিয়ামকে প্রকাশ করা হয় এন এ দ্বারা। অর্থাৎ নাট্রিয়ামের প্রথম দুই অক্ষর নিয়ে সাধারণত সোডিয়ামকে প্রকাশ করা হয় এন এ দ্বারা। তাহলে এগুলা হচ্ছে কোন মৌলের প্রতীক। তাহলে প্রতীক বলতে আমরা সাধারণত কি বুঝতেছি? কোন মৌলের পুরো নামের
সংক্ষিপ্ত রূপকে সাধারণত তার প্রতীক বলা হয়। আর প্রতীকের মাধ্যমে সাধারণত কি বোঝায়, কোন মৌলের একটা পরমাণুকে বোঝায়। প্রতীকের মাধ্যমে কোন মৌলের একটা পরমাণুকে বোঝায়। যেমন H দ্বারা হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝায়, O দ্বারা অক্সিজেনের একটা পরমাণুকে বোঝায়, K দ্বারা পটাশিয়ামের একটা পরমাণুকে বোঝায়, Na দ্বারা সোডিয়ামের একটি পরমাণুকে বোঝায়। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে সংকেত। তাহলে প্রতীক গেল, এখন সংকেত জিনিসটা কি? সংকেত হচ্ছে কোন মৌলের অণুর সংক্ষিপ্ত রূপ, কোন মৌলের অণুর প্রকাশের সংক্ষিপ্ত রূপকে তার সংকেত বলা হয়। যেমন হাইড্রোজেনের অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে H2, অক্সিজেন এর অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে O2, আবার নাইট্রোজেনের অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে N2, ক্লোরিন এর অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Cl2। তাহলে এগুলো সবই হচ্ছে মূলত সংকেত। তাহলে সংকেত কাকে বলে? সংকেত বলতে বোঝাচ্ছে যে কোনো মৌলের অণুর সংক্ষিপ্ত রূপকে সাধারণত তার সংকেত বলে। যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেনের সংকেত N2, ক্লোরিনের সংকেত Cl2। তাহলে এগুলো সব হচ্ছে সংকেত। আর সংকেত দ্বারা সাধারণত কি বোঝাচ্ছে? অণুকে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনের একটা অণুতে দুইটা পরমাণু আছে, অক্সিজেনের একটা অণুতে দুইটা পরমাণু আছে, নাইট্রোজেনের একটা অণুতে দুইটা পরমাণু আছে, ক্লোরিনের একটা অণুতে দুইটা পরমাণু আছে। এগুলা সবই হচ্ছে দ্বিপরমাণু গ্যাস বলা হয় এদেরকে আর কি। তো এগুলা সবই হচ্ছে সংকেত, এগুলো সবই হচ্ছে সংকেত। তাহলে সংকেত দ্বারা আমরা কোন মৌলের সাধারণত অণুর সংক্ষিপ্ত রূপকে বুঝাই। আচ্ছা, প্রতীক আর সংকেতের মধ্যে কিছু ডিফারেন্সের কথা বলা হয়, যেটার মধ্যে কিছু পার্থক্যের কথা বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এদের সংজ্ঞা দিতে পারি। যেমন প্রতীক হচ্ছে কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে কোন মৌলের অণুর সংক্ষিপ্ত রূপ। প্রতীকের মাধ্যমে সাধারণত শুধুমাত্র কোন মৌলের পরমাণুকে বোঝায়, আর সংকেতের মাধ্যমে অণুকে বোঝায়। আর প্রতীক যেমন অক্সিজেনের প্রতীক হচ্ছে O, আর অক্সিজেনের সংকেত হচ্ছে O2। তারপরে প্রতীকের দ্বারা কোন মৌলের পারমাণবিক ভর বোঝায়, আর সংকেতের মাধ্যমে কোন মৌলের আণবিক ভর বোঝায়। তাহলে এগুলো যদি আমরা লিখতে পারি তাহলে মোটামুটি প্রতীক আর সংকেতের মধ্যে কিছু ডিফারেন্স আমরা লিখতে পারবো, এদের মধ্যে কিছু পার্থক্য আমরা লিখতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো। এরপরে দেখো যোজনী। মূলত যোজনীটা কি? দেখো, যোজনী হচ্ছে যে একটা মৌলের কতগুলো পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হচ্ছে। অথবা আমরা বলতে পারি একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হবার যে আসক্তি, এই আসক্তিকেও বলা হচ্ছে তার যোজনী। তবে আমরা মনে রাখার জন্য এটা ব্যবহার করব যে যোজনী হচ্ছে কোন মৌলের কতগুলো পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। যেমন ধরো মিথেন CH4, তাহলে এখানে এক কার্বন এবং হাইড্রোজেন দুইটা মৌল আছে। এই দুইটা মৌলের মধ্যে এখানে কার্বনের 4টা পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে কার্বনের যোজনী এখানে হবে 4। আবার যদি আমরা ব্যবহার করি অ্যামোনিয়া NH3, তো এখানে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের 3টা পরমাণু একটা হাইড্রোজেনের পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এখানে নাইট্রোজেনের যোজনী হবে 3। আর সব সময় দেখবা যে যখন দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হবে তখন যুক্ত হওয়ার সময় এদের যোজনীগুলা অল্টারনেট হয়ে যায়, অর্থাৎ ভাগাভাগি করে নেয়। ঠিক আছে, নিজেদের মধ্যে যোজনীগুলো এরা ভাগাভাগি করে নেয়। এখানে হাইড্রোজেনের যোজনী 1 ছিল, সেটা কার্বনের কাছে চলে গেছে, আর কার্বনের যোজনী 4 সেটা হাইড্রোজেনের কাছে চলে গেছে। কিন্তু আমি বোঝাতে চাচ্ছিলাম যে যোজনীটা তোমরা সাধারণত কিভাবে বের করবে। এখানে বলা হচ্ছে যে একটা মৌলের কতগুলো পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র মিথেন আর অ্যামোনিয়াতে দেখালাম যে মিথেনের সাধারণত এখানে 4টা কার্বন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, দ্যাট মিন্স কার্বনের যোজনী হচ্ছে 4। আর এখানে নাইট্রোজেনের 3টা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, দ্যাট মিন্স এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। এখন তোমরা দেখবা যে তোমাদের বিজ্ঞান বইয়ে এই রাসায়নিক বিক্রিয়ার যে অষ্টম অধ্যায়টা আছে, এই অষ্টম অধ্যায়ের 77 নম্বর পৃষ্ঠায় সাধারণত তোমাদের যোজনীর একটা ছক দেওয়া আছে। সেখানে ধাতু, অধাতু এবং যৌগমূলক এদের যোজনী একটা ছকে সুন্দর
দেওয়া আছে। সেখানে ছকটা মূলত এভাবে দেওয়া আছে, এভাবে ছকটা দেখানো আছে, যেখানে মূলত এখানে বোঝানো হয়েছে যে এখানে বোঝানো হয়েছে মৌল, অর্থাৎ ওই মৌলটা ধাতু না অধাতু হবে কি সেটা। এখানে ধাতু, এরপরে আছে হচ্ছে অধাতু, তারপরে আছে হচ্ছে যৌগমূলক। আর এই পাশে আছে হচ্ছে যোজনী, যেমন এটা হচ্ছে যোজনী 1, যোজনী 1, এরপরে আছে যোজনী 2, তারপরে আছে যোজনী 3, এভাবে যোজনী 4 পর্যন্ত ছকটাতে দেওয়া আছে। এখন দেখো ধাতু কি, অধাতু কি আর যৌগমূলক কি, এই তিনটা জিনিস সাধারণত তোমাদের জানতে হবে। তাহলে ধাতু সাধারণত কি? ধাতু হচ্ছে যে সকল মৌল কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে মূলত বলা হচ্ছে ধাতু। এটা ধাতু হচ্ছে আধুনিক সংজ্ঞা। তাহলে ধাতুর আধুনিক সংজ্ঞায় বলা হচ্ছে যে সকল মৌল কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলে। যেমন সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু যার যোজনী হচ্ছে 1। আবার হচ্ছে ক্যালসিয়াম একটা ধাতু যার যোজনী হচ্ছে 2। আবার অ্যালুমিনিয়াম এটা হচ্ছে একটা ধাতু যার যোজনী হচ্ছে 3। এখন আমরা এগুলা থেকে কিভাবে বলবো যে এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করবে? সেই ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? এদের ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। যেমন সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 11, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ এর সর্বশেষ যে কক্ষপথ আছে 3 নম্বর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে সে রাসায়নিক বিক্রিয়া সাধারণত একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে আয়নে পরিণত হবে। ঠিক আছে? আর যেহেতু সে রাসায়নিক বিক্রিয়া একটা ইলেকট্রন ত্যাগ করলো, দ্যাট মিন্স সেটা একটা অবশ্যই ধাতু হবে। কারণ বলা হচ্ছে ধাতুর সংজ্ঞায় বলা হচ্ছে যারা রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে মূলত ধাতু। এরপর দেখো অধাতু, অধাতু কারা? যারা রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, যারা রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। যেমন এখানে যোজনী 1 অধাতু হচ্ছে ক্লোরিন, এর যোজনী 1, যোজনী 2 এরকম অধাতু হচ্ছে তোমার অক্সিজেন। তো এরকম আবার যোজনী 3 এরকম কিছু অধাতু আছে। তো এরা সাধারণত মূলত এরা কি করে? রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? যেমন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা বুঝাই যে ক্লোরিন কিভাবে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে অবশ্যই আমাদের ক্লোরিনের কি দেখতে হবে? তার ইলেকট্রনের বিন্যাস আছে, ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এটাকে আমরা ইলেকট্রন বিন্যাসে দেখি, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা আর 7, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 7টা। তাহলে দেখো কোন একটা মৌল কখনো অস্থিতিশীল অবস্থায় থাকতে পারে না, সেই স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর সেই জন্য সে কি করবে? তার সর্বশেষ কক্ষপথ 8টা দ্বারা পূর্ণ করবে। শেষ কক্ষপথ 8টা করে ইলেকট্রন থাকবে, কিন্তু শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। সে কি করবে? একটা ইলেকট্রন কারো কাছ থেকে সে গ্রহণ করবে, গ্রহণ করে তার শেষ কক্ষপথ 8টা দ্বারা পূরণ করবে। দ্যাট মিন্স ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, এই কারণে ক্লোরিন এখানে অধাতু। এরপরে দেখো যৌগমূলক, যৌগমূলক সাধারণত কি? তোমরা দেখে থাকবা যে একটা রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র যে ধাতু আর অধাতু অংশগ্রহণ করে তা নয়, এই ক্ষেত্রে দেখবা যে কিছু যৌগমূলক অংশগ্রহণ করে। যৌগমূলকগুলো কি? এরা হচ্ছে যে সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে এরকম যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন 2 বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে মানে 2 বা ততোধিক পরমাণু একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে এবং একটা পরমাণুর ন্যায় আচরণ করে, তাদেরকে মূলত বলা হয় যৌগমূলক বা রাডিক্যাল। রাডিক্যাল এর বাংলা মিনিং হচ্ছে পরমাণু গুচ্ছ, অর্থাৎ যেখানে একাধিক পরমাণু পরস্পরের একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে এরা শুধুমাত্র একটা পরমাণুর ন্যায় আচরণ করবে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, মূলত সেগুলো হচ্ছে যৌগমূলক। যেমন সালফেট SO4 2- এটা হচ্ছে একটা যৌগমূলক। সালফেট, কার্বনেট CO3 2-। এরপরে হচ্ছে তোমার ফসফেট PO4
C মাইনাস, এগুলো সবই হচ্ছে মূলত যৌগমূলক। তো এই যৌগমূলকগুলোর ক্ষেত্রে তুমি দেখো সালফেটের ক্ষেত্রে এখানে একটা সালফার আর চারটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে সাধারণত যুক্ত অবস্থায় আছে এবং এরা একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ যখন করে তখন এরা শুধুমাত্র একটা পরমাণুর ন্যায় আচরণ করে। যেমন একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমি দেখাই, তো দেখাতে পারি এরকম জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তো এই ক্ষেত্রে দেখো সালফেট যে যৌগমূলকটা আছে এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয় শুধুমাত্র একটা পরমাণুর ন্যায় আচরণ করতেছে এবং পরবর্তীতে যে জিঙ্ক যে মৌলটা আছে জিঙ্ক মৌলের সাথে সালফেটটা যুক্ত হয় জিঙ্ক সালফেট গঠন করতেছে। সালফেটের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, এটা অপরিবর্তিত অবস্থায় আছে এবং শুধুমাত্র একটা পরমাণুর ন্যায় আচরণ করতেছে। এই কারণে সালফেটটা একটা যৌগমূলক। তো এরকম পরীক্ষা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দেখাও যে কার্বনেট একটা যৌগমূলক, বা দেখাও যে ফসফেট একটা যৌগমূলক, বা দেখাও যে সালফেট একটা যৌগমূলক। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ধরো এরকম প্রশ্ন যে দেখাও যে কার্বনেট একটা যৌগমূলক, তো সেই ক্ষেত্রে তোমরা বলবা যৌগমূলকের সংজ্ঞাটা আগে বলবা যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক পরমাণু গুচ্ছ অংশগ্রহণ করে যদি একটা পরমাণুর ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাহলে তাকে বলা হচ্ছে যৌগমূলক বা রাডিক্যাল বা পরমাণু গুচ্ছ। এবং এখানে একটা কার্বন এবং তিনটা অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে এবং যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটা পরমাণুর ন্যায় আচরণ করে, সেহেতু কার্বনেট একটা হচ্ছে যৌগমূলক। আশা করি তোমরা বুঝতেছো। তাহলে এরকম যে ছকটা দেওয়া আছে, যোজনী যে ছকটা দেওয়া আছে ৭৭ নম্বর পৃষ্ঠায়, ওই ছকটা সুন্দর করে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখানে দেখো কিছু কিছু মৌলের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তাদের একাধিক যোজনী থাকে। এখন কিছু কিছু মৌল যদি একাধিক যোজনী প্রদর্শন করে তাহলে তাদের যোজনীগুলোকে কিভাবে আমরা প্রকাশ করব? যেমন ধরো আয়রনের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে যোজনী 2 আর যোজনী 3। আয়রনের ক্ষেত্রে এখানে আয়রনের যোজনী হচ্ছে দুইটা, 2 এবং 3। তো সেই ক্ষেত্রে আমরা এই যোজনীগুলোকে কিভাবে প্রকাশ করব? যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে তাহলে তার যে কোন যে যোজনীটা আছে এই কোন যোজনীকে আমরা প্রকাশ করব আস দ্বারা। যেমন এখানে বলা হয় আয়রন আস 2, আর বেশি যে যোজনীটা আছে বেশি যোজনীটাকে আমরা প্রকাশ করব ইক দ্বারা, আয়রন ইক। তাহলে কোন যোজনী যেটা থাকবে সেটাকে আস দ্বারা প্রকাশ করব আর বেশি যোজনীটাকে ইক দ্বারা প্রকাশ করব। তাহলে এটাকে বলা হবে আয়রন আস 2 যোজনী, আর যোজনী 3 কে বলা হবে আয়রন ইক। এখন এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন এদের যৌগটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যেমন ধরো আয়রন, এটা যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় গঠন করবে, এখানে যদি আয়রনের যোজনীয় 2 হয় অক্সিজেনের যোজনীয় 2 হয় তাহলে যে যৌগটা গঠিত হবে তাকে আমরা বলবো ফেরাস অক্সাইড। একে বলা হবে ফেরাস অক্সাইড। কিন্তু যদি এখানে আয়রনের যোজনী 3 হয় এবং অক্সিজেনের যোজনী 2 হয় তাহলে যে যৌগটা গঠিত হবে সেই যৌগটাকে বলা হবে ফেরিক অক্সাইড। এটাকে বলা হবে ফেরিক অক্সাইড। এটাকে বলা হবে ফেরাস অক্সাইড, এটাকে বলা হবে ফেরিক অক্সাইড। অর্থাৎ ফেরাস মানে হচ্ছে যোজনী কোন যেটা ব্যবহার করা হয়েছে, 2 যে যোজনীটা ব্যবহার করা হয়েছে সেটা, আর ফেরিক মানে হচ্ছে যোজনী বেশি যেটা অর্থাৎ 3 যে যোজনীটা ছিল সেটাকে এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড উৎপন্ন হয়েছে। যেখানে ফেরাসে আয়রনের যোজনী হচ্ছে 2 আর ফেরিকে আয়রনের যোজনী হচ্ছে 3। তাহলে এখানে তোমরা দেখবা যোজনীতে এরকম আস আর ইক শব্দ ব্যবহার করা আছে। আস মানে হচ্ছে যোজনী যেটা কম আছে সেটা, আর ইক মানে হচ্ছে যেটা যোজনী বেশি। আচ্ছা, এখন দেখো সাধারণত গাঠনিক সংকেতটা কি? একটা যৌগ সাধারণত কিভাবে গঠিত হয়ে আছে
দেখাই তাহলে সেটা হবে তার গাঠনিক সংকেত। যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড এরা পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে। এখন দেখো গাঠনিক সংকেতের সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে এরা একটা যৌগ একটা মৌল আর একটা মৌলের সাথে হাত দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ যে সকল যোজনীগুলো সাধারণত যাদের যোজনী 1 তাদের হাতের সংখ্যা একটা হবে, যাদের যোজনী 2 হবে তাদের হাতের সংখ্যা হবে 2টা। যেমন এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন দুজনেরই যোজনী এক এক করে, দ্যাট মিন্স দুজনেরই হাত হচ্ছে একটা। তাহলে এদের গাঠনিক সংকেত কি রকম হবে? এরকম হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন একটা হাত দ্বারা ক্লোরিনকে ধরে আছে, ক্লোরিন একটা হাত দ্বারা হাইড্রোজেনকে ধরে আছে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে এটা। আবার আমাদের ধরে নেওয়া আছে পানি, H2O, পানির গাঠনিক সংকেত। তো পানির গাঠনিক সংকেত দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, কিন্তু কার হাত কয়টা? এখানে অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1। তো অক্সিজেনের যোজনী যেহেতু 2টা তার মানে তার হাতের সংখ্যা হবে 2টা, আর হাইড্রোজেনের যোজনী যেহেতু 1 তার মানে তার হাতের সংখ্যা হবে 1টা। এটা যদি আমরা গাঠনিক সংকেত দেখাই তাহলে পানির গাঠনিক সংকেতটা হবে এরকম, অক্সিজেন 2টা হাত আর 2টা হাতে একটা করে হাইড্রোজেন, তার মানে অক্সিজেন 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরে আছে। তাহলে এই গাঠনিক সংকেতটা দেখতে আবার কি রকম? এই গাঠনিক সংকেত দেখতে কিন্তু এরকম মনে হচ্ছে, উল্টা ভি আকৃতি। এটাকে বলা হয় উল্টা ভি আকৃতি। অনেক সময় ঠিকই আসে যে পানির গাঠনিক সংকেত দেখতে কি রকম? পানির গাঠনিক সংকেত দেখতে হচ্ছে উল্টা ভি আকৃতি। আবার তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত দেখতে কি রকম? এটাকে আমরা সরল রৈখিক বলতে পারি, সরল রৈখিক। এই গাঠনিক সংকেতটা হচ্ছে সরল রৈখিক, আর পানির গাঠনিক সংকেত হচ্ছে উল্টা ভি আকৃতি। আবার অ্যামোনিয়া, NH3, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার গাঠনিক সংকেতটা আমরা কিভাবে দেখাবো? এখানে দেখো নাইট্রোজেনের যোজনী 3 আর হাইড্রোজেনের যোজনী 1। তাহলে নাইট্রোজেনের যোজনী 3 মানে নাইট্রোজেনের হাতের সংখ্যা 3টা আর হাইড্রোজেনের হাতের সংখ্যা 1টা। তাহলে গাঠনিক সংকেতটা হবে এরকম, নাইট্রোজেন তার 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে এভাবে ধরে থাকবে। তখন এর গাঠনিক সংকেতটা দেখতে কেমন হবে? এরকম পিরামিড আকৃতি। তা দেখতে হবে পিরামিড আকৃতি, হচ্ছে পিরামিড আকৃতি হবে। এরপরে আরেকটা যৌগ আছে সেটা হচ্ছে মিথেন, যেখানে কার্বনের যোজনী 4 আর হাইড্রোজেনের যোজনী 1। তার মানে কার্বনের হাতের সংখ্যা হবে 4টা আর হাইড্রোজেনের হাতের সংখ্যা হবে 1টা। এটা গাঠনিক সংকেত কিভাবে আমরা প্রকাশ করব? এটা গাঠনিক সংকেত কিভাবে প্রকাশ করব হবে, কার্বনের হাত হচ্ছে 4টা, তাহলে এরকম 4টা হাত দিয়ে সে একটা একটা করে হাইড্রোজেনকে ধরে থাকবে, 4টা হাইড্রোজেনকে ধরে থাকবে। তাহলে এর গাঠনিক সংকেতটা দেখতে কি রকম? তাহলে এর গাঠনিক সংকেতটা দেখতে হবে এরকম, যেটাকে আমরা বলি ডায়মন্ড আকৃতি, ডায়মন্ড আকৃতি। তাহলে এখানে আমরা 4টা যৌগের গাঠনিক সংকেত দেখলাম। মূলত পরীক্ষাতে তোমাদের এই 4টা যৌগের গাঠনিক সংকেত থেকে কোনো একটা টিক হয়তো পরীক্ষায় আসতে পারে। তাহলে এগুলো অবশ্যই মনে রাখবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত কেমন, পানির গাঠনিক সংকেত কেমন, অ্যামোনিয়ার গাঠনিক সংকেত কেমন এবং মিথেনের গাঠনিক সংকেত কেমন। তাহলে গাঠনিক সংকেত বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে একটা মৌল আরেকটা মৌলের সাথে কিভাবে যুক্ত আছে, কি বন্ধন দ্বারা এরা যুক্ত আছে, সিঙ্গেল বন্ধন দ্বারা যুক্ত আছে, ডাবল বন্ধন দ্বারা যুক্ত আছে। মূলত এভাবে সাধারণত যদি প্রকাশ করা হয় তাহলে সেটা হচ্ছে ওই মৌল বা যৌগের সাধারণত গাঠনিক সংকেত হবে আর কি। তাহলে তোমরা গাঠনিক সংকেত কি বুঝলে? আচ্ছা, এরপরে দেখো আণবিক সংকেত লেখার নিয়ম। আচ্ছা, আণবিক সংকেত অর্থাৎ একটা যৌগের অণুকে বা একটা মৌলের অণুকে, স্পেশালি যৌগের অণুকে সাধারণত আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা সাধারণত আমি এখন বুঝাবো। দেখো, একটা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত সবসময় কি হয়, একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত একটা যৌগ গঠন করে। তো যৌগ গঠন যখন তারা করে
তখন তারা কি করে, এদের যে যোজনীগুলো আছে যোজনীগুলো ভাগাভাগি করে, একটা যোজনী আরেকটা মৌলের যোজনীর সাথে তারা ভাগাভাগি করে এই সাধারণত যৌগটা গঠন করে থাকে। তো আণবিক সংকেত লেখার ক্ষেত্রে তিনটা নিয়মের কথা এখানে বলা আছে। এর মধ্যে প্রথম যে নিয়মটা আছে, প্রথম নিয়মটা হচ্ছে এরকম যে দুইটা মৌলের যোজনী যদি একই হয়, অর্থাৎ তাদের যোজনী যদি সবসময় একই হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটা আণবিক সংকেত লেখার সময় যোজনীগুলা লিখতে হয় না। যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন, দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠন করবে সোডিয়াম ক্লোরাইড। এই ক্ষেত্রে সোডিয়ামের যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় এক। তো সেই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড যখন আমরা লিখব তখন এদের যোজনী লেখার আর কোনো প্রয়োজন নেই, কারণ এদের যোজনী সমান। আবার যদি দেখা হয় যে কার্বন মনোক্সাইড, যেখানে কার্বনের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনীয় 2, তো এখানে সাধারণত যদি আমরা লিখি কার্বন মনোক্সাইড, তো সেই ক্ষেত্রে এখানে কার্বনের যোজনী এবং অক্সিজেনের যোজনী উভয়ের যোজনী সমান হওয়ার কারণে এখানে যোজনী আর উল্লেখ করতে হলো না, দুটোর যোজনী মূলত একই, যার কারণে আমরা এখানে যোজনী উল্লেখ করলাম না। আবার হাইড্রোজেন প্লাস ক্লোরিন, এরা যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে কি গঠন করবে, হাইড্রোজেন ক্লোরাইড যৌগ গঠন করবে, যেখানে হাইড্রোজেনের যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় এক, দুইয়ের যোজনী একই হওয়ার কারণে আমরা এখানে যোজনী উল্লেখ করলাম না, আণবিক সংকেত লেখার সময় যোজনী উল্লেখ করলাম না। এটা হচ্ছে প্রথম নিয়ম, যে একটা মৌলের যোজনী আরেকটা মৌলের যোজনী যদি একই হয় তাহলে যৌগ গঠন যখন করে তখন ওই যৌগের আণবিক সংকেত লেখার সময় যোজনী উল্লেখ করতে হয় না। এরপরে দ্বিতীয় যে নিয়মটার কথা বলা আছে, দ্বিতীয় নিয়মটা এরকম যে একটা মৌলের যোজনী অপর কোনো মৌলের যোজনীর যদি গুণিতক হয় তাহলে সেই ক্ষেত্রে আণবিক সংকেত লেখার সময় কি করতে হয়, যে যোজনী দ্বারা ভাগ করে ওই মৌলের আণবিক সংকেতটা লিখতে হয়। যেমন ধরো কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন, এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করবে। তো সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের সংকেতটা হচ্ছে আণবিক সংকেত এরকম CO2। তাহলে এই ক্ষেত্রে দেখো যে 4 2, এখানে দুইটা হচ্ছে 4 এর গুণিতক। তাহলে যদি কোনো একটা মৌলের যোজনী আরেকটা মৌলের যোজনীর গুণিতক হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই মৌলের যোজনী দ্বারা আরেকটা মৌলের যোজনীকে ভাগ করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তাহলে অক্সিজেনের যোজনী 2, এই 2 দ্বারা 4 কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 4 2 2 4। তাহলে এখানে অক্সিজেনের এখানে যোজনী আমরা লিখতে পারবো 2, আর এখানে কার্বনের যোজনী কত আছে, বুঝা যাচ্ছে যে অক্সিজেনের 2 মানে এখানে কার্বনের হবে ডাবল, অর্থাৎ 2 2 4 হবে, যেটা মূলত সুপ্ত অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড যৌগটা গঠনের সময় দেখা যাচ্ছে যে একটা মৌলের যোজনী আরেকটা মৌলের যোজনীর গুণিতক হওয়ার কারণে আমরা কি করলাম, একটা যোজনী দ্বারা অপর মৌলের যোজনীটাকে ভাগ করে আণবিক সংকেতটা আমরা প্রকাশ করলাম বা আণবিক সংকেতটা লিখলাম। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এরপরে 3 নম্বর যে নিয়মটার কথা বলা আছে, 3 নম্বর নিয়মটা হচ্ছে এরকম যে একটা মৌলের যোজনী যদি অপর মৌলের যোজনীর সাথে মিলে না যায় বা একই না হয় বা গুণিতকও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে যোজনীগুলা শুধুমাত্র উলটপালট করে লিখলেই হবে, অর্থাৎ চেঞ্জ করে অল্টারনেট করে লিখলেই হবে। যেমন অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, এখানে অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2। তাহলে এখন দেখো এখানে 3 আর 2 এর মধ্যে মিল নেই, অর্থাৎ এরা একই যোজনী নয়, প্লাস হচ্ছে এরা একটা আরেকটার গুণিতক নয়, 2 3 এর গুণিতক নয় বা 3 2 এর গুণিতক নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যোজনীগুলো কিভাবে লিখব, যখন এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে তখন আমরা যোজনীগুলো শুধু এক্সচেঞ্জ করে লিখব, অর্থাৎ অক্সিজেনের যোজনী আসবে অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়ামের যোজনী যাবে অক্সিজেনের কাছে, তখন যৌগটা হবে এরকম অ্যালুমিনিয়াম অক্সাইড, এভাবে তখন লিখতে হবে। অর্থাৎ তখন অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সংকেতটা হবে এরকম। তাহলে আণবিক সংকেত লেখার এই 3টা নিয়ম আছে, আর এই 3টা নিয়ম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝবে। এরপরে দেখো
রাসায়নিক সমীকরণ ও লেখার নিয়ম। এখন দেখো রাসায়নিক সমীকরণ কি। এর আগে আমাদের বুঝতে হবে একটা রাসায়নিক বিক্রিয়া সাধারণত কিভাবে সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়াটা মূলত কি দেখো যে এই রাসায়নিক যে মৌলগুলো আছে রাসায়নিক মৌলগুলো একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হয় যদি ভিন্নধর্মী কোনো যৌগ গঠন করে তাহলে সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হয় সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ গঠন করবে তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়াগুলো সাধারণত কিভাবে আমরা প্রকাশ করি। রাসায়নিক বিক্রিয়াগুলো প্রকাশের সময় সাধারণত আমরা এভাবে লিখতে পারি। তো ধরো যে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন এই দুইটা রাসায়নিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠন করবে সোডিয়াম ক্লোরাইড নামক একটা যৌগ গঠন করবে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরিন দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করলো তাহলে এটাই হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া আর এটা একটা রাসায়নিক সমীকরণও বটে। তাহলে এখন দেখো রাসায়নিক বিক্রিয়ায় সব সময় লক্ষ্য করবে যে এখানে রাসায়নিক বিক্রিয়ায় যে মৌলগুলো অংশগ্রহণ করে এই মৌলগুলোকে বলা হয় বিক্রিয়ক। এটাকে বলা হয় বিক্রিয়ক। আর এই দুইটা বিক্রিয়কের অংশগ্রহণের ফলে যে যৌগটা উৎপন্ন হলো একে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ায় সব সময় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয় থাকবে যেখানে বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং এই বিক্রিয়কের অংশগ্রহণের ফলে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। এখন দেখো তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক সমীকরণটা তাহলে কি। রাসায়নিক সমীকরণ হচ্ছে যে সমীকরণে সাধারণত বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে কোনো চিহ্ন দ্বারা পৃথক করা হয় বা আলাদা করা হয় বা একত্রিত করা হয় তাহলে সেই সমীকরণটাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। বা একটা রাসায়নিক বিক্রিয়াকে যে সকল সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় এই সমীকরণগুলোকে বলা হবে রাসায়নিক সমীকরণ। দেখো এখানে সোডিয়াম আর ক্লোরিন এখানে চিহ্ন কিছু চিহ্নের কথা বলা আছে যেমন প্লাস চিহ্ন আছে সমান চিহ্ন আছে তীর চিহ্ন আছে। এই যে চিহ্নের মাধ্যমে সাধারণত এই যে পদার্থগুলো আছে রাসায়নিক পদার্থগুলো আছে পদার্থগুলোকে প্রকাশ করা হচ্ছে। তাহলে রাসায়নিক পদার্থগুলোকে একটা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পদার্থগুলোকে প্রকাশের জন্য যে ধরনের চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্ন সহ ওই বিক্রিয়াটাকে একত্রে বলা হয় রাসায়নিক সমীকরণ। এখন দেখো এই রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। তোমাদের বইয়ে কিছু নিয়ম দেওয়া আছে। এই নিয়মগুলোর ক্ষেত্রে আমি একটু বলতেছি প্রথম থেকে। তাহলে দেখো রাসায়নিক সমীকরণ লেখার প্রথম যে নিয়মটা প্রথম নিয়মের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যদি বিক্রিয়ক একাধিক হয় এবং বিক্রিয়াজাত পদার্থ একাধিক হয় তাহলে এদের মধ্যে যোগ চিহ্ন দিতে হয়। যেমন ধরো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে এখানে দেখো বিক্রিয়ক পদার্থ হচ্ছে দুইটা জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড। এই জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে অংশগ্রহণের ফলে উৎপন্ন হলো জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন যেখানে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে দুইটা। তাহলে শর্ত কি ছিল যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের মধ্যে কি চিহ্ন হবে যোগ চিহ্ন হবে। এই দুইটার মধ্যে কিন্তু যোগ চিহ্ন দেওয়া আছে। এরপরে নিয়ম নাম্বার হচ্ছে 2 নম্বর নিয়মের মধ্যে বলা হচ্ছে যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এই দুইটাকে আলাদা করার জন্য মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করা হয়। সাধারণত প্রথমে বলি তীর চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এখানে বিক্রিয়ক যে পদার্থগুলো আছে এবং বিক্রিয়াজাত পদার্থগুলো আছে এদেরকে পৃথক করার জন্য মাঝখানে একটা তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন দেখো এই তীর চিহ্নগুলোকে সাধারণত তীর চিহ্নগুলোর বাম দিকে বিক্রিয়ক পদার্থ থাকে আর তীর চিহ্নগুলোর ডান দিকে থাকে বিক্রিয়াজাত পদার্থ। এটা সবসময় মাথায় রাখবে যে কোন রাসায়নিক সমীকরণে তীর চিহ্নের বাম পাশে থাকে হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর ডান পাশে থাকে বিক্রিয়াজাত পদার্থ। এটা হলো 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা রাসায়নিক সমীকরণে যে সকল মৌল অংশগ্রহণ করে এই মৌলগুলো স্ব-স্ব প্রতীক বা সংকেত
সাধারণত ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছ কোথাও প্রতীক ব্যবহার করা হচ্ছে, কোথাও সংকেত ব্যবহার করা হচ্ছে, তাহলে স্ব এদের প্রতীক বা সংকেত ব্যবহার করা হয়। এরপরে পরের নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত এই রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশের সময় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মাঝখানে তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। তবে যখন আমরা সমান চিহ্ন ব্যবহার করব, যেমন ধরো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান চিহ্ন দিলে আমরা জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন লিখলাম। তাহলে এখন দেখো একটা শর্ত আছে কখন আমরা সমান চিহ্ন এখানে ব্যবহার করব। যখন একটা রাসায়নিক বিক্রিয়ায় মাঝখানে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করব, তখন অবশ্যই ওই রাসায়নিক বিক্রিয়াটায় সাধারণত দেখতে হবে যে উভয় পাশে অংশগ্রহণকারী মৌলের পরমাণুর সংখ্যা সমান আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। যে উভয় পাশে মৌলের পরমাণুর সংখ্যা যদি সমান থাকে তাহলে কেবলমাত্র আমরা মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে তোমাদের একটা ভালো পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যখন রাসায়নিক বিক্রিয়ায় এই সমীকরণটা লিখবে তখন অবশ্যই সমান চিহ্নের পরিবর্তে তীর চিহ্ন ব্যবহার করবে। এখন তীর চিহ্ন ব্যবহার করলে হবে কি, যদি পরমাণুর সংখ্যা সমান নাও থাকে তাহলে ওই সমীকরণটা ভুল হবে না। কিন্তু সমান চিহ্ন যখন তুমি ব্যবহার করবে তখন বিক্রিয়কের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা যদি উলটপালট হয়ে যায় বা সমান না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই রাসায়নিক সমীকরণটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এই গেল রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। আরেকটা নিয়মের কথাটা আমি অবশ্যই বললাম যে অবশ্যই যখন সমান চিহ্নটা আমরা ব্যবহার করব অবশ্যই পরমাণুর সংখ্যা যেন সমান থাকে। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, শুধুমাত্র এরা সাধারণত কি হয়, পরমাণুগুলোর সাধারণত সন্নিবেশ ঘটে, অর্থাৎ সাধারণত গঠনের পরিবর্তন ঘটে আর কি। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় ঠিক যতগুলো পরমাণু অংশগ্রহণ করে বিক্রিয়া শেষে ঠিক ততগুলো পরমাণু অপরিবর্তিত থাকে। এখন এটাই আমরা দেখব যে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ কিভাবে সমতাকরণ করা যায়, অর্থাৎ উভয় পাশে যে পরমাণুর সংখ্যা সমান আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি। লিসেন, এই বিক্রিয়াটাকে তোমরা লক্ষ্য করো। এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা আছে, উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখন তোমাকে দেখতে হবে যে উভয় পাশে মৌলগুলোর পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমরা এখানে তীর চিহ্নের পরিবর্তে অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করব। এখানে একটা রাসায়নিক সমীকরণ দেওয়া থাকবে যেখানে তীর চিহ্ন দেওয়া থাকে, কিন্তু তুমি যখন সমতাকরণ করবে তখন অবশ্যই তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করবে। তাহলে এখন দেখো তীর চিহ্নের পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে এখন আমাদের দেখতে হবে যে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। এখানে জিঙ্ক আছে একটা, এখানেও জিঙ্ক আছে একটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানেও হাইড্রোজেন আছে দুইটা, এখানে সালফেট আছে একটা, এখানে সালফেট আছে একটা। দ্যাট মিন্স উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান আছে। তাহলে আমরা এখানে তখন সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এখন আমাদের পরমাণুর সংখ্যা বের করে দেখাতে হবে যে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান আছে। তাহলে এখন আমরা কিভাবে বের করতে পারি? এখন দেখো এখানে জিঙ্কের অণু আছে একটা অণুতে একটা পরমাণু আছে, প্লাস হাইড্রোজেনের একটা অণুতে দুইটা পরমাণু আছে, অর্থাৎ একটা অণুর সাথে দুইটা পরমাণু গুণ। এরপরে দেখো যখন একাধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে তখন ওই মৌলগুলোকে যখন আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করব তখন ওই মৌলগুলোর মাঝখানে একটা করে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা লেখার পর মাঝখানে একটা প্লাস চিহ্ন দিলাম। এরপর সালফারের পরমাণু আছে একটা, প্লাস অক্সিজেনের একটা অণুতে চারটা পরমাণু আছে, গুণ করে দিলাম। এরপরে সমান চিহ্ন। এরপরে আমরা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে দেখব জিঙ্কের পরমাণু আছে একটা, প্লাস সালফারের পরমাণু আছে একটা, প্লাস অক্সিজেনের একটা অণুতে চারটা পরমাণু আছে, গুণ করে দিলাম। এরপরে প্লাস হাইড্রোজেনের একটা অণুতে দুইটা পরমাণু আছে, গুণ করে দিলাম। এখন দেখো তাহলে এখানে এক থাকবে, প্লাস এখানে 2 কে 2 প্লাস 1 প্লাস 4 কে 4 হবে, এখানে মাঝখানে সমান চিহ্ন। এরপরে এখানে 1 যোগ 1 যোগ 4 কে 4 যোগ হচ্ছে 2 কে 2। এখন যদি আমরা ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে 1 আর 2 এর 3 3 হয়ে গেছে 4 4 4 8। আর এই পাশে 1 আর 1 2
4 2 6 6 2 8। তাহলে আমরা কি দেখলাম? আমরা তাহলে দেখতে পেলাম যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্বে পরমাণুর সংখ্যা ছিল 8টা, রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পর পরমাণুর সংখ্যা হচ্ছে 8টা। তাহলে আমরা দেখলাম যে একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, অর্থাৎ পরমাণুর সংখ্যা সবসময় অপরিবর্তিত থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে আমি এটা নির্ণয় করলাম। এখন দেখো এরকম আরেকটা সমীকরণ তোমাদের একটু দেখাই। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়া করে উৎপন্ন করলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার বা পানি। এখন দেখো যদি বলা হয় যে এই রাসায়নিক সমীকরণটিকে সমতাকরণ করে পরমাণুর সংখ্যা দেখাও, বা রাসায়নিক সমীকরণটিকে সমতাকরণ করে দেখাও যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, তাহলে এটা আমরা কিভাবে করব? তোমাদের আগে বলছি যখন তোমরা সমতাকরণ করবে তখন সব সময় কি করবা, যে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা এটা দেখার পরে তীর চিহ্নটা উঠাই দিয়ে মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করবে। আগে আমি তীর চিহ্নটা উঠাই দিয়ে মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করলাম। এখন আমাকে দেখতে হবে যে উভয় পাশে মৌলগুলোর পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। এই পাশে অ্যালুমিনিয়ামের পরমাণু আছে একটা, এই পাশে অ্যালুমিনিয়ামের পরমাণু আছে একটা। ইটস ওকে। এরপরে আমরা দেখব হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, আচ্ছা ক্লোরিনের সংখ্যা এরপর দেখব। এখানে ক্লোরিনের পরমাণু আছে একটা, কিন্তু এখানে ক্লোরিনের পরমাণু আছে তিনটা। তাহলে আমাদের কি করতে হবে, তখন এই যে যৌগটা আছে এই যৌগের সামনে 3 গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ক্লোরিনের পরমাণুর সংখ্যা হয়ে যাবে 3টা, আর এখানেও হয়ে যাবে 3টা। এরপরে দেখো তাহলে এখানে কি হলো, ক্লোরিনের পরমাণুর সংখ্যা 3টা করতে গিয়ে হাইড্রোজেনের সংখ্যা এখানে বেড়ে গেল। এখানে হাইড্রোজেনের সংখ্যা পাওয়া গেল 3টা, আর এখানে হাইড্রোজেনের সংখ্যা কয়টা আছে? এখানে 2H, তার মানে এখানে অক্সিজেনও আছে 3টা, হাইড্রোজেনও আছে 3টা। তাহলে এখানে হাইড্রোজেন 3 আর 3, তাহলে 3 3 6টা হাইড্রোজেন এখানে পাওয়া গেছে। কিন্তু অক্সিজেন আছে হচ্ছে 3টা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা। তাহলে এখানে অক্সিজেন যেহেতু 3টা আছে সেহেতু অক্সিজেনকে আমরা যদি 3 করে দিতে চাই তাহলে এখানে কি করতে হবে, এই যৌগটার সামনে আমাদের 3 দিতে হবে। তাহলে 3 দেওয়ার পর অক্সিজেন হয়ে গেল 3টা, আর হাইড্রোজেন কয়টা হয়ে গেল? এই 2 আর 3 তখন গুণ হবে, তাহলে 3 2 গুণ 6টা, হাইড্রোজেন হয়ে গেল 6টা, আর এখানে হাইড্রোজেন হয়ে গেল 6টা। তাহলে উভয় পাশে আমাদের সমতাকরণ করা ঠিক আছে। এখন আমরা এখান থেকে পরমাণুর সংখ্যা হিসাব করব। তাহলে দেখো এখানে প্রথমে দেখো অ্যালুমিনিয়ামের পরমাণু আছে একটা, প্লাস এখানে হচ্ছে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে আমরা ব্র্যাকেট দিলাম, অক্সিজেনের পরমাণু আছে একটা, প্লাস হাইড্রোজেনের পরমাণু আছে একটা, ব্র্যাকেট ক্লোজ। আর এই তিনটা আমরা কি করব, গুণ করে দেব, সাথে গুণ করে দেব। এরপরে দেখো প্লাস এই তিনটা সবার সাথে গুণ হিসেবে আছে, এই কারণে তিনটা কমন, একটা ব্র্যাকেট দিলাম। হাইড্রোজেনের পরমাণু আছে একটা, প্লাস ক্লোরিনের পরমাণু আছে একটা, ব্র্যাকেট ক্লোজ। এই পাশে হিসাব শেষ। এখন এই পাশে দেখো অ্যালুমিনিয়ামের পরমাণু আছে একটা, প্লাস ক্লোরিনের একটা, ওইতে তিনটা পরমাণু আছে, গুণ করে দিলাম, প্লাস এই তিনটা যেহেতু সবার সাথে সাধারণত কমন আছে সেহেতু তিনটাকে আমরা কমন নিলাম, ব্র্যাকেট দিয়ে এখন হাইড্রোজেনের একটা, ওইতে দুইটা পরমাণু আছে, গুণ করে দিলাম, প্লাস হচ্ছে অক্সিজেনের পরমাণু আছে একটা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো এখানে এক পাওয়া গেল যোগ, এখানে 1 আর 1 এ 2, 2 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই তাহলে হবে 3 2 গুণ 6, যোগ হচ্ছে এখানে 3 গুণ হিসেবে আছে, তাহলে 1 আর 1 এ 2, 2 আর 3 যদি গুণ করি তাহলে 3 গুণ হবে 6, মাঝখানে সমান চিহ্ন দিলাম। এখানে দেখো 1 যোগ এখানে 3 আর 1 যদি গুণ করা হয় তাহলে 3 1 কে 3 হবে, যোগ এখানে 3 আছে আর ভিতরে আছে 2 আর 1 গুণ করা হলো 2 কে 2, আর এখানে 1 যোগ হিসেবে আছে, তাহলে 2 আর 1 কে 3, 3 3 কে 9 হবে। তাহলে এখন দেখো 6 আর 1 এ 7, 7 6 13, আর এই পাশে হচ্ছে 9 3 12 আর 1 এ 13। তাহলে আমরা কি দেখতে পেলাম যে বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে পরমাণুর সংখ্যা ছিল 13টি, বিক্রিয়ায় অংশগ্রহণের পর পরমাণুর সংখ্যা হয়েছে 13টি। তাহলে আমরা দেখতে পেলাম যে রাসায়নিক বিক্রিয়া
সৃষ্টিও হয়নি, ধ্বংসও হয়নি। ঠিক যতগুলা পরমাণু অংশগ্রহণ করেছিল বিক্রিয়া শেষে, ঠিক ততগুলা পরমাণু অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা রাসায়নিক সমীকরণকে কিভাবে সমতাকরণ করে তার থেকে পরমাণুর সংখ্যা হিসাব করতে হয়। আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমি আচ্ছা পরে আমি এখান থেকে কিছু বাড়ির কাজ দিব, এগুলো তোমরা বাড়িতে নিজে নিজে একটু চেষ্টা করবা। আগে আমি সময়টা শেষ করে নিই, টপিকগুলো শেষ করে নিই। আচ্ছা এখন দেখো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে দেখো আমি বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যেখানে দুই বা ততোধিক মৌল পরস্পরের সাথে, মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করে, তাকে সাধারণত রাসায়নিক বিক্রিয়া বলা হয়। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা পরস্পরের সাথে যুক্ত হয় উৎপন্ন করবে পানি। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয় উৎপন্ন হলো পানি। তাহলে এটা ধর্ম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রাসায়নিক ধর্ম কি ছিল? হাইড্রোজেন এর রাসায়নিক ধর্ম হচ্ছে দহনে সাহায্য করা, অক্সিজেন এর রাসায়নিক ধর্ম হচ্ছে দহনে সাহায্য করা, উভয়ের ধর্ম হচ্ছে দহনে সাহায্য করা। আর এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে সেটা হচ্ছে পানি। পানিটাকে কি করা হয়, যদি আগুন নিক্ষেপ করা হয় তাহলে কি হয়ে যাবে? আগুন কিন্তু সাধারণত নিভে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেল যে যে যৌগটা উৎপন্ন হলো ওই যৌগটার ধর্ম বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে মৌলগুলো ছিল তার ধর্মের থেকে সম্পূর্ণ ভিন্ন বা বিপরীত ধর্মী। দ্যাট মিন্স এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আশা করি বুঝতে পারতেছ। এখন দেখো এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কয়েকটা প্রকার আছে। তো প্রথম যে প্রকারটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়াটা সাধারণত কি বা সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া এই দুইটা সংজ্ঞা প্রায় একই রকম। সংযোজন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ বা একাধিক যৌগ বা একাধিক মৌল উৎপন্ন করে, তাহলে তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো যেমন একটা एग्जांपल হিসেবে আমরা দিতে পারি ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করলো ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার হচ্ছে এখানে এরপরে আমরা দেখাতে পারি সোডিয়াম প্লাস ক্লোরিন, এটা পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড, এটাও একটা সংযোজন বিক্রিয়া। আবার যদি আমরা দেখাই আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে সব সময় লক্ষ্য রাখবে যে একাধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে সাধারণত সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একাধিক মৌল বা যৌগ বা শুধুমাত্র একটা মৌল বা যৌগ উৎপন্ন করবে নাকি, তাহলে সেটাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। তবে সংযোজন বিক্রিয়ার আরো একটা রূপ আছে, সেটাকে বলা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া, তাহলে সংশ্লেষণ বিক্রিয়াটা কি? সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করবে, তাকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। যেমন সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, এখানে সোডিয়াম আর ক্লোরিন হচ্ছে দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করছে, যার ফলে এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করতে পারে, আবার দুইটা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করতে পারে। তাহলে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি যে দুইটা মৌল বা দুইটা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে। কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র
মৌলগুলো পরস্পর সাথে যুক্ত হবে, যে দুইটা মৌল পরস্পর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, তাহলে সেটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা সাধারণত খ নম্বর প্রশ্নের সময় এসে থাকে যে সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া হলো, সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা একটু তোমরা মনে রাখবে। এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। বিযোজন মানে বুঝতে পারতেছো যে আসলে বিয়োগ করা, একটা যৌগ থেকে ওই যৌগটাকে বিয়োগ করে নতুন করে মৌল বা যৌগ উৎপন্ন করা। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগ ভেঙে গিয়ে নতুন মৌল বা যৌগ উৎপন্ন করে তাহলে তাকে বলা হবে বিযোজন বিক্রিয়া। যেমন ক্যালসিয়াম কার্বনেট, যেটা চুনা পাথরের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে কি হবে, এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, উৎপন্ন করবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রদানের ফলে ভেঙে গেল, এটা একটা যৌগ ছিল, এই যৌগটাতে তাপ প্রদানের ফলে ভেঙে গিয়ে দুইটা যৌগ উৎপন্ন করলো। দ্যাট মিন্স এটা একটা বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা বুঝবো যে রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত কোনো একটা মৌল তাপ প্রদানের ফলে অথবা শুধুমাত্র ভেঙে গিয়ে বা বিশ্লেষিত হয়ে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে তাহলে তাকে বলা হবে বিযোজন বিক্রিয়া। এরকম আরো একটা বিক্রিয়া আছে যেমন হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট এটাও একটা বিযোজন বিক্রিয়া। সাধারণত এখানে পটাশিয়াম ক্লোরেটটাকে তাপ প্রদান করলে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন করবে অক্সিজেন। সাধারণত ডুবুরিরা, তোমরা দেখবে যে ডুবুরিরা কি করে সমুদ্রে সাধারণত ডুব দিয়ে অনেক সময় অনেক ভগ্ন জাহাজ বা কোনো সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বা কোনো প্রাণী ইত্যাদি আহরণ করে থাকে। এই সময় তাদের দেখবে তারা একটা সিলিন্ডার, পিঠে একটা সিলিন্ডার নিয়ে কিন্তু ওই পানিতে নেমে পড়ে। এই ডুবুরিরা সাধারণত এই ডুব দেওয়ার ক্ষেত্রে কিছু অক্সিজেন ব্যবহার করে, সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার করে। এই অক্সিজেনটা সাধারণত এরা কোন বিক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকে, সাধারণত এরকম বিযোজন বিক্রিয়ার মাধ্যমে এরা সাধারণত অক্সিজেন পেয়ে থাকে। আর কোন যৌগের বিযোজন বিক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকে, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডের বিযোজন বিক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেন উৎপন্ন হয় ওই অক্সিজেনটা সাধারণত দেখা যায় যে ওই ব্যবহার করে আর সিলিন্ডারে ব্যবহার করে। তাহলে বুঝতে পারলে বিযোজন বিক্রিয়াটা সাধারণত কি। এরপরে দেখো 3 নম্বর যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়াটা কাকে বলা হচ্ছে? দহন মানে হচ্ছে বাতাসের উপস্থিতিতে কোনো মৌল বা যৌগকে পুড়িয়ে সাধারণত যে মৌল বা যৌগ উৎপন্ন করা হয় সেটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। অর্থাৎ দহন বিক্রিয়া সবসময় বাতাসের উপস্থিতি থাকবে এবং বাতাসের সাহায্যে তাকে পুরানো হবে, পুড়িয়ে নতুন মৌল বা যৌগ উৎপন্ন করা হবে, তাহলে সেটা হবে দহন বিক্রিয়া। যেমন ধরো কার্বন অক্সিজেনের সাথে পুড়ে গিয়ে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এবং গ্যাস যদি অক্সিজেনের উপস্থিতিতে পুরানো হয় তাহলে উৎপন্ন করে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। দ্যাট মিন্স তোমরা এটা সবসময় বুঝে থাকবে যে অক্সিজেনের উপস্থিতিতে কোন একটা মৌল বা যৌগকে জারিত করে সাধারণত যে বিক্রিয়াটা ঘটানো হয় সেটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। আর দহন বিক্রিয়াটাও কিন্তু এক ধরনের সংযোজন বিক্রিয়া। দহন বিক্রিয়া এক ধরনের কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কেননা এখানেও কিন্তু দুইটা মৌল বা দুইটা যৌগ পরস্পর সাথে যুক্ত হয়ে নতুন যৌগ বা মৌল উৎপন্ন করে। দ্যাট মিন্স এটাও এক ধরনের সংযোজন বিক্রিয়া। এটা সবসময় মাথায় রাখবে। এখানে অবশ্যই বলা হয় যে দহন বিক্রিয়া এক ধরনের সংযোজন বিক্রিয়া কেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নম্বর যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া।
প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বুঝতে পারতেছো যে সাধারণত প্রতিস্থাপনটা কি, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো যৌগ থেকে কোনো মৌলকে অপসারণ করে অপর কোনো মৌল সেই যৌগের স্থানটা দখল করে, তাহলে সেটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবারও বলতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল কোনো যৌগ থেকে একটা মৌলকে অপসারণ করে বা প্রতিস্থাপন করে তার স্থান দখল করে, তাহলে তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন ধরো জিঙ্ক, জিঙ্ক প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে জিঙ্ক একটা মৌল আর সালফিউরিক অ্যাসিড অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন সালফেট এটা একটা যৌগ। এই যৌগ থেকে জিঙ্ক কি করবে, হাইড্রোজেনকে অপসারণ করবে, হাইড্রোজেনকে অপসারণ করে হাইড্রোজেনের স্থানটা দখল করবে এবং এই জায়গায় উৎপন্ন হবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট উৎপন্ন হবে প্লাস এই যে হাইড্রোজেনটা অপসারিত হলো, এই হাইড্রোজেনটা তখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে দেখো জিঙ্ক সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনকে অপসারণ করে তার স্থান দখল করলো। দ্যাট মিন্স এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। আবার এই ক্ষেত্রে আমরা জিঙ্কের জায়গায় কপার ইউজ করতে পারি অথবা ম্যাগনেসিয়াম ইউজ করতে পারি। ইউজ করে সাধারণত বিক্রিয়াগুলো ঘটানো হয় বা ঘটানো যায়। তাহলে এই জায়গায় যদি কপার দেওয়া থাকে, কপার প্লাস হাইড্রোজেন সালফেট, তাহলে এই কপার কি করবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তার স্থানটা দখল করবে, দখল করে উৎপন্ন করবে কপার সালফেট আর হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের হবে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অনেক সময় সমীকরণগুলো দেওয়া থাকবে, সমীকরণগুলো দিয়ে বলা হবে যে কোন সমীকরণটা কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং কেন ব্যাখ্যা করো বা বর্ণনা করো, সেই ক্ষেত্রে কিন্তু ডিটেইলসে এগুলা বর্ণনা করে দেখাতে হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এছাড়া আরো একটা রাসায়নিক বিক্রিয়া আছে যেটা সম্বন্ধে তোমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা নাই। অষ্টম যে চ্যাপ্টারটা আছে রাসায়নিক বিক্রিয়া, এখানে আলোচনা করা নাই, কিন্তু এটা দশম যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আলোচনা করা আছে। তবু আমি এখানে একটু আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। তাহলে এই প্রশমন বিক্রিয়াটা সাধারণত কি, প্রশমন বিক্রিয়াটা হচ্ছে বিপরীতধর্মী দুইটা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি নতুন মৌল বা যৌগ উৎপন্ন করে, তাহলে লবণ বা পানি উৎপন্ন করে, আমি আবার বলতেছি বিক্রিয়াটার সংজ্ঞা আমি আবার বলতেছি, বিপরীতধর্মী দুইটা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি যদি উৎপন্ন করে, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। অথবা অ্যাসিড এবং ক্ষারক বা ক্ষার যদি পরস্পরের সাথে যুক্ত হয় লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে তাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। যেমন ধরো একটা ক্ষারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক, এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে খাবার লবণের সংকেত, প্লাস হচ্ছে পানি উৎপন্ন করবে। তাহলে এটা হবে এক ধরনের প্রশমন বিক্রিয়া, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক আর হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটা অ্যাসিড, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে লবণ আর পানি উৎপন্ন করবে। দ্যাট মিন্স এটা একটা প্রশমন বিক্রিয়া। আর এখানে অ্যাসিড আর ক্ষার হচ্ছে বিপরীতধর্মী দুইটা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয় লবণ আর পানি উৎপন্ন করলো, তাহলে এটা এক ধরনের প্রশমন বিক্রিয়া হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতেছো। আচ্ছা, সব ধরনের বিক্রিয়া নিয়ে এখানে আলোচনা করা হলো। এখন তোমরা বইয়ে যে অংশগুলো দেওয়া আছে এই বইয়ে বিক্রিয়াগুলো ভালো করে পড়বা, করে সাধারণত দেখবা যে আমার কথার সাথে আসলে ঠিক আছে কিনা। যদি কোথাও ডাউট মনে হয় যে সন্দেহ মনে হয় যে এখানে বুঝতেছি না, তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করো। এখন দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি রূপান্তর। সাধারণত যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, এই রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন ঘটে বা তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাপ উৎপাদী বা তাপ হারি এই ধরনের কিছু বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কিছু বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আবার কিছু বিক্রিয়ায় তাপ শোষিত হয়। এর উপর ভিত্তি করে সাধারণত এদেরকে দুই ভাগে ভাগ করা হয় বিক্রিয়াগুলোকে, তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোর মধ্যে কোনগুলো পরে আমি একটু দেখে যাই। তাপ উৎপন্ন তাপ শক্তি রূপান্তর, এর উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি।
ছয় আজান দিচ্ছে চুপ থাকে। সরি তোমাদের এতক্ষণ হয়তো আমি চুপচাপ রাখলাম, কারণ এখানে আজান দিচ্ছিল আর তোমরা জানো যে আজানের সময় দুনিয়াতে যতই কাজ থাকুক না কেন চুপ থাকতে হয়। যাই হোক, এখন আমরা আবার শুরু করতেছি। তাহলে এখানে দেখো উপর ভিত্তি করে সাধারণত বিক্রিয়াটাকে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে এখন দেখো তাপ উৎপাদ এবং তাপ হারি বিক্রিয়াগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো চুন, যে চুন আছে এই চুনকে যদি পানিতে ডুবানো হয় তাহলে দেখবা যে সাধারণত যে বিক্রিয়াটা হবে ওই বিক্রিয়ার ফলে তোমরা দেখবে যে ওই চুনের পানিতে যদি হাত দেওয়া হয় দেখবা যে পানিটা গরম থাকে। অথবা বাজার থেকে যে খোলা চুন কিনতে পাওয়া যায় এই চুনগুলো নিয়ে গিয়ে একটা প্লাস্টিকের পাত্রে পানি রেখে ওই প্লাস্টিকের পাত্রে যদি চুনগুলো দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সেখান থেকে মনে হয় মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে আর কি, যার কারণে মনে হবে যে সেখান থেকে পানি ফুটতেছে বা টকবক করতেছে এরকম দেখা যাবে, এবং প্লাস্টিকের যে পাত্রটা আছে তার তলা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। ঠিক আছে, দ্যাট মিন্স এটা দ্বারা তোমরা কি বুঝলে যে আসলে সেখানে তাপ উৎপন্ন হয়েছে বলে কিন্তু প্লাস্টিকের তলাটা আসলে গলে গেছে। ঠিক আছে, তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। তাহলে চুনকে আমরা প্রকাশ করি হবে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুনের সংকেত, প্লাস হচ্ছে এসব যদি পানি যোগ করা হয় তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে প্লাস এর সময় কিছু তাপ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া যেখানে সাধারণত প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এখানে উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কুইকলাইন বা স্ল্যাকলাইন একে বলা হয়। আর এর ফলে যে সাধারণত পানিটা যে পাওয়া যায়, চুনের যে পানিটা পাওয়া যায় এই পানিটাকে বলা হয় সাধারণত সাসপেনশন বলা হয় আর কি। চুনের পানিটাকে সাসপেনশন বলা হচ্ছে। সাসপেনশন কি তোমরা দেখবা যে কিছু সিরাপ জাতীয় সিরাপ আছে যেগুলো সাধারণত দেখবে যে নিচে তলানি আকারে কিছু পদার্থ পড়ে আছে এবং উপরে মানে পানি আছে, তো এটাকে কিন্তু ওই ঝাঁকুনি দিলে দেখা যায় যে একটা মিশ্রণ তৈরি হয়ে যায়, তো এটা এক ধরনের সাসপেনশন। ঠিক আছে, তো ঠিক এরকম চুনের যে পানিটা উৎপন্ন হবে চুনের পানিটা প্রথম দিকে ঘোলা থাকলেও সাধারণত আস্তে ওই মিশ্রণটাকে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে উপরে স্বচ্ছ পানি থাকবে এবং নিচে চুনগুলো সব জমা হয়ে থাকবে। তাহলে এটা এক ধরনের সাসপেনশন আর কি, চুনের পানিটা এক ধরনের সাসপেনশন। তো তাহলে বুঝতে পারতেছো যে ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে মিশে করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্ল্যাকলাইন উৎপন্ন করে এবং এই সময় কিছু তাপ শক্তি উৎপন্ন হয়। এটা এক ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া। আবার তোমরা সময় তোমরা দেখবা যে খাবার সোডা যেটা আছে খাবার সোডার সাথে যদি লেবুর রস যুক্ত করা হয় তাহলে দেখবা যে সেখানে সাধারণত তাপ উৎপন্ন হয় এবং সে সাধারণত দেখবে যে সেখান থেকে ক্যালসিয়াম সেখান থেকে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উৎপন্ন হয়। এই বুদবুদটা উৎপন্ন হওয়ার কারণে সাধারণত তোমরা দেখবা যে এখানে তাপ উৎপন্ন হয় আর কি। তাহলে দেখো খাবার সোডা যেটা, খাবার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এর সাথে লেবুর রস যেটা, লেবুর রসে সাধারণত সাইট্রিক অ্যাসিড থাকে, এই সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম C6H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সংকেত। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি সাইট্রিক অ্যাসিড যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হবে কি সোডিয়াম সাইট্রেট উৎপন্ন হবে। সোডিয়াম সাইট্রেট C6H5O7 মানে সোডিয়াম এখানে 3 প্লাস উৎপন্ন হবে হচ্ছে পানি
স্টিম প্যানে উৎপন্ন হবে এবং এ সময় সাধারণত কিছু তাপ শক্তির শোষণ ঘটবে আর কি। এটা এক ধরনের তাপহারী বিক্রিয়া হবে এবং প্লাস উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর এই বিক্রিয়ায় তাপ শক্তি কিছু পরিবর্তন ঘটবে আর কি। ঠিক আছে, তাহলে খাবার সোডার সাথে যদি লেবুর রস যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সাইট্রেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর তোমরা বাড়িতে টেস্ট করে দেখতে পারো, খাবার সোডা নিয়ে সেখানে যদি লেবুর রস অ্যাড করো তাহলে দেখবা যে বুদবুদ উঠবে, সেখান থেকে বুদবুদ আকারে এই কার্বন ডাই অক্সাইডটা উপরের দিকে উড়ে যাবে। ঠিক আছে, আর ওই পাত্রটাকে যদি তুমি স্পর্শ করো তাহলে দেখবা যে পাত্রটা আগের চেয়ে অনেকটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ দেখা যাবে যে এখানে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটবে। ঠিক আছে, যার কারণে ওই পাত্রটাকে কিছুটা ঠান্ডা মনে হবে। আবার চুনের সাথে যদি তুমি ভিনেগার যুক্ত করো তাহলেও সেই ক্ষেত্রেও সাধারণত দেখা যাবে তাপ শক্তির কিছু রূপান্তর ঘটবে আর কি। ঠিক আছে, তো এগুলা যে বিক্রিয়াগুলো আমি দেখালাম, এই দুইটা বিক্রিয়া সাধারণত এগুলা সবগুলাতে তাপ শক্তির রূপান্তর ঘটে। ঠিক আছে, এরকম বইয়ে দুই তিনটা বিক্রিয়া দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিবা। এখন অনেক সময় বলা হয় যে বিক্রিয়ায় তাপ শক্তি কেন উৎপন্ন হয় বা তাপ শক্তি কেন মানে শোষিত হয়। ঠিক আছে, তাহলে এটার মূল কারণই হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়া যখন মৌলিক পদার্থগুলো অংশগ্রহণ করে, মৌল বা যৌগগুলো অংশগ্রহণ করে, তখন এই মৌল বা যৌগগুলোর মধ্যে একটা বন্ধন থাকে। এই বন্ধন ভাঙতে যদি বেশি শক্তির প্রয়োজন হয় বা কম শক্তির প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কম শক্তি যদি প্রয়োজন হয় তাহলে ওই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, আর বেশি শক্তি প্রয়োজন হলে সেই বিক্রিয়ায় তাপ শোষিত হবে। এই বন্ধনগুলো ভাঙা করার কারণে সাধারণত দেখা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আবার তাপ শোষিত হয়। তাহলে তোমরা বুঝলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর কিভাবে ঘটে থাকে। এখন দেখো আমি তোমাদের এই অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া মূলত প্রথম দিকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত যে ধরনের পড়াশোনাগুলো ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা একটু ভালো করে দেখে নিবা, প্লাস হচ্ছে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে বইয়ের সাথে একটু মিলে দেখবা। যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে একটু যাওয়ার আছে বা সন্দেহ আছে তাহলে সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর আশা করি তোমরা যেভাবে আলোচনা করছি তোমাদের এটা অবশ্যই বোধগম্য হবে। আর যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মার্জনা সূচক দৃষ্টিতে তোমরা দেখবে আর কি। তো আজকের জন্য আপাতত এতটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এই পার্টের দ্বিতীয় যে অংশটা নিয়ে আলোচনা করবো সেটাতে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করতেছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।